হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা দশম শ্রেণীর রাশি বিজ্ঞানের মধ্যমা চ্যাপ্টার, এই যে দেখো কোষে দেখি 26.2 এই চ্যাপ্টারের ছোট প্রশ্নগুলো আজকে বুঝবো। এই ছোট অঙ্কগুলো সূত্রের সাহায্যে করা যায়, এছাড়া একটা শর্টকাট প্রসেস আছে, সেটা আমি দেখাবো। আশা করি তোমাদের এই মধ্যমা থেকে মাধ্যমিকে যে ধরনের ছোট প্রশ্ন আসবে এই ভিডিও দেখার পর সেটা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। চলো দেখো, এখানে মধ্যমার সংজ্ঞা দেওয়া হয়েছে। তার আগে তোমাদের একটু জানতে হবে যে মধ্যমা, গড় অঙ্ক আর সংখ্যাগুরু মান, এই যে দশম শ্রেণীর তিনটে চ্যাপ্টার আছে, এই প্রত্যেকটা বিষয়ই মানে গড়, মধ্যমা এবং সংখ্যাগুরু মান, এগুলো সবসময় কোনো একটা যে রাশি, অনেকগুলো যে সংখ্যা দিয়ে দেয় আমাদের, সেই সংখ্যাগুলোর মাঝামাঝি আমরা মান বার করার চেষ্টা করি। এই প্রত্যেকটাকে বলা হয় কেন্দ্রীয় প্রবণতার মাপক। কেন্দ্রীয় প্রবণতা, কেন্দ্রীয় প্রবণতা কথাটা কেন বলছে, মানে ধরো 1 থেকে 10 সংখ্যা দেওয়া আছে, তাহলে 1 থেকে 10-এর মাঝামাঝি সংখ্যা হচ্ছে 5। তো এই 1 থেকে 10 এদের যদি আমরা গড় বা মধ্যমা বা সংখ্যাগুরু মান বার করি, তাহলে এই সংখ্যার, এই যে 1 থেকে 10 সংখ্যাগুলোর ঠিক মাঝামাঝি মান যে 5, তার কাছাকাছি কোনো ভ্যালু আমাদের বেরোবে, ইভেন 5ও বেরোতে পারে। তাই এই তিনটে বিষয়কে বলা হয় মধ্যগামিতার মাপক বা কেন্দ্রীয় প্রবণতার মাপক। এই মধ্যমা, মধ্যমার সংজ্ঞায় দেখো ঠিক সেই জিনিসটাই বলা হয়েছে যে কতগুলো যদি অবিন্যাস রাশি তথ্য দেয়, মানে সাজানো নেই, তো সেটাকে আমরা প্রথমে ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড় অথবা অধক্রম বড় থেকে ছোট সাজাতে হবে। সাজানোর পর যে মধ্যমানটা পাবো, মানে মধ্যমান একটা পেতে পারি, মধ্যমান দুটো পেতে পারি। যদি দুটো মধ্যমান পাই তাহলে সেই দুটো মধ্যমানের গড় নির্ণয় করতে হবে, মানে ওই দুটো মানকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে, করলে মধ্যমা বেরোবে। তো এই পুরো বিষয়টা আমি উদাহরণ দিয়ে বোঝালে তোমরা পরিষ্কার হয়ে যাবে। এবং এই ধরনের যে ছোট ছোট অঙ্ক আসে তোমাদের মাধ্যমিকে 1 নম্বরের, সেগুলো খুব শর্টে করতে পারবে, একদম শর্টকাট নিয়মে, জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে তোমরা আনসার পেয়ে যাবে। আর 2 নম্বরে যদি প্রশ্ন আসে তখন তোমাদের একটু নিয়ম অনুসারে, সূত্র অনুসারে সেটা করে দেখাতে হবে। চলো আমরা অঙ্কগুলো দুভাবেই দেখাবো। দেখো একটা উদাহরণ দেখো, অবিন্যস্ত রাশিতত্ত্বের মধ্যমা নির্ণয়। এই মধ্যমার ছোট প্রশ্নের দুটো ঘটনা ঘটবে। একটা হচ্ছে এরকম অনেকগুলো সংখ্যা দিয়ে দেবে, এই যে সংখ্যা দিয়ে দিল এটা হচ্ছে তথ্য। এই তথ্যের সংখ্যা যদি, মানে এই সংখ্যা যে আছে এর নাম্বার, মানে কটা সংখ্যা আছে সেটা যদি বিজোড় বা অযুগ্ম হয়, মানে এখানে দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, তাহলে এই যে 7টা সংখ্যা, এই 7 সংখ্যাটা এটা তো বিজোড় সংখ্যা, তাহলে এরকম 7টা দিতে পারে, 5টা দিতে পারে, 9টা দিতে পারে, 11টা দিতে পারে, 13টা দিতে পারে, 15টা দিতে পারে। যে কোনো বিজোড় সংখ্যা যদি দেয়া থাকে তাহলে তার মধ্যমা নির্ণয় করার নিয়ম একরকম। আর যদি এই সংখ্যা এরকম যে ইনফরমেশন বা তথ্য দেবে সেই সংখ্যাটা যদি জোড় সংখ্যা থাকে, মানে 6টা থাকে, 8টা থাকে, 10টা থাকে, 12টা থাকে, 14টা থাকে, 16টা থাকে, তাহলে তার মধ্যমা নির্ণয় করার নিয়ম আর একরকম। এই দুরকম নিয়মেই আমরা ছোট প্রশ্ন যে আছে তার মধ্যমা নির্ণয় করি। তো চলো প্রথমে আমরা দেখব বিজোড় বা অযুগ্ম সংখ্যা। আমি উদাহরণ দিয়ে দেখাচ্ছি। দেখো আমরা এখানে যে সংখ্যাগুলো নিয়েছি টোটাল 7টা সংখ্যা নিয়েছি। তাহলে প্রথম কাজ হচ্ছে এই সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রমে, মানে ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট সাজিয়ে নিতে হবে। তাহলে আমি এখানে সাজিয়ে নিয়েছি, লক্ষ্য করো, প্রথমে 2, তারপরে 4, তারপর 5, 6, 7, 8, 9 সাজানো হয়েছে। এবার শর্ট ট্রিক্সটা কি? শর্ট ট্রিক্স হচ্ছে যখন এরকম সংখ্যা তোমাদের বিজোড় সংখ্যায় দেবে, তাহলে তোমরা লক্ষ্য করবে ঠিক মিডিলে একটা সংখ্যা চলে আসবে। দেখো আমি এখানে বক্স করে রেখেছি, ব্যাপারটা দেখো, এদিক থেকে তুমি ভাবো 1, 2, 3, 3টে বাদ দাও, এদিক থেকে 3টে বাদ দাও, তাহলে এদিক থেকে 3টে, এদিক থেকে 3টে বাদ দিলে মাঝখানে একজন সংখ্যাই পড়ে থাকে। এই যে সংখ্যাটা পড়ে থাকবে সেটাই মধ্যমা হবে, সেটাই হচ্ছে নির্ণেয় মধ্যমা, মানে আমাদের আনসার। তো এরকম যদি ধরো 9টা সংখ্যা থাকে তাহলে অবভিয়াসলি প্রথম দিক থেকে প্রথমে সাজাতে হবে, এটা মাথায় রেখো, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। তোমাকে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে, মানে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট সাজিয়ে নিতে হবে। সাজানোর পর ধরো 9টা সংখ্যা দিয়েছে, তাহলে প্রথম থেকে 4টে বাদ দেবে, শেষ থেকে 4টে বাদ দেবে, মিডিলে একজনই পড়ে থাকবে, যে সংখ্যাটি পড়ে থাকবে সেটাই হবে নির্ণেয় মধ্যমা, আমাদের আনসার। তো এটা হচ্ছে শর্ট ট্রিক্স। এবার এই অঙ্কটাই যদি আমরা সূত্র প্রয়োগ করি, তাহলে এই যে মিডিল, এই যে লক্ষ্য করো এখানে মিডিলে আছে কে, 6 আছে। তো এটা এই 6 এই জায়গাটা পৌঁছাতে গেলে দেখো 1, 2, 3, 4, মানে এর 4 নম্বর পজিশনে বসে আছে। তাহলে এই 4 নম্বর পজিশনে যেতে গেলে সূত্রটা সেইভাবে হয়েছে, মানে এটা হচ্ছে 4তম পদ, মানে এটা হচ্ছে প্রথম পদ, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ, এটা পঞ্চম, এটা ষষ্ঠ, এটা সপ্তম পদ। তার মানে আমরা এই 4 নম্বর পদ এখানে পৌঁছাতে চাইছি। তাহলে এটাকে সূত্র আকারে রূপ দিলে এই 4 নম্বর পদে পৌঁছাতে গেলে তোমাকে সূত্রটা কেমন হবে? সূত্রটা হবে, লক্ষ্য করো, সূত্রটা হবে 7 + 1। এই 7টা কি? 7 হচ্ছে যে কটা পদ আছে, মানে যে কটাই সংখ্যা, সেই সংখ্যার নাম্বারটা হচ্ছে 7, মানে এখানে 7টা সংখ্যা আছে তাই এই 7 হলো। এটা যদি যদি এখানে 9টা সংখ্যা থাকতো তাহলে এখানে 9 হতো, যদি এখানে 11টা সংখ্যা থাকতো তাহলে এখানে 11 হতো, যদি এখানে 13টা সংখ্যা থাকতো তাহলে এখানে 13 হতো। এটা অ্যাকচুয়ালি একটা নিয়ম, নিয়মটা আছে লেখা, দেখতে পাচ্ছ, পরে দেখাচ্ছি। চলো তাহলে এখানে মোট 7টা সংখ্যা আছে, তাহলে 7
আর সর্বদাই 1 যোগ করতে হবে। তাহলে 7-এর সঙ্গে 1 যোগ করতে হবে, তাকে ভাগ করতে হবে 2 দিয়ে। এই যে ব্যাপারটা, এটা একটা সূত্রের রূপ দেওয়া হয়েছে। তাহলে এখানে কেন এরকম ভাবে করা হয়েছে তুমি লক্ষ্য করো, 7 আর 1, এটা মানে 8 যোগ করলে তাকে 2 দিয়ে ভাগ করলে 4। তাহলে আমাদের এই যে 6টা বসে আছে, অ্যাকচুয়ালি 4 নম্বর পজিশনে বসে আছে। দেখো 1 2 3 4, তাই এখান থেকে আমরা 4 নম্বর পজিশনে পৌঁছে গেলাম। তাহলে সূত্রটা অ্যাকচুয়ালি এটা লক্ষ্য করো, সূত্র হচ্ছে n+1/2 এততম পদ। এই এনটা হচ্ছে যে কটা সংখ্যা দেয়া থাকবে সেই সংখ্যাটার নাম এন। যেমন এখানে 7টা সংখ্যা দেওয়া আছে, তাহলে এন এর মান হচ্ছে 7। এখানে যদি 9টা সংখ্যা দেওয়া থাকতো, এন এর মান হতো 9। এখানে যদি 13টা সংখ্যা দেওয়া থাকতো, এন এর মান হতো 13। তাহলে সূত্রটা হচ্ছে এটা, n+1/2। এই এততম পদের যে মান হবে সেটাই হবে নির্ণেয় মধ্যমা। তাহলে আমরা যদি এটাকে সূত্রে ব্যবহার করি, তাহলে নির্ণেয় মধ্যমা হবে n+1/2 তম পদের মান। তাহলে এন এখানে কত, এন এর মান হচ্ছে 7। এই 7 বসিয়ে দিয়েছি, 7 + 1/2, এটা 7 আর 1 8, তার মানে 4তম পদের মান। মানে এই 4 নম্বর পদ কে আছে তার মান হবে উত্তর। তাহলে এখানে আছে 4 নম্বরে 6 আছে, তাই আনসার হবে 6। 4 আনসার 9। 4 মানে হচ্ছে 4তম পদ কে আছে যে প্রশ্নটা আমাদের দিয়েছে। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে তুমি যদি সূত্র প্রয়োগ করে করো, তাহলে এরকম লিখে করতে পারো। আর যদি 1 নম্বরের ছোট প্রশ্ন আসে, তাহলে এত কিছু করারই দরকার নেই। তুমি জাস্ট সাজাবে ছোট থেকে বড়, সাজানোর পরে প্রথম দিক থেকে 3টে, এদিক থেকে 3টে বাদ দেবে, মাঝখানে যে পড়ে থাকবে সেই হবে নির্ণেয় মধ্যমা। আশা করি যখন বিজোড় বা অযুগ্ম সংখ্যা দেওয়া থাকবে তখন মধ্যমা কিভাবে নির্ণয় করতে হবে বোঝা গেছে। চলো আমরা আরো একটা উদাহরণ নিই। দেখো, আমরা যে কোনো সংখ্যা পরীক্ষায় আসতে পারে, ধরো 4, 7, 3, 8, 11, 9, 12। কটা হচ্ছে দেখো, 2টো 4টে 5টা 6টা 7টা, আরো কয়েকটা নিয়ে নাও। ধরো 8 আবার আছে, ধরো 7 আছে, তাহলে টোটাল কটা হলো, 9টা হলো। এবার প্রথম কাজ হচ্ছে এদের ছোট থেকে বড় সাজাতে হবে। তোমাকে ছোট থেকে বড় সাজাতে হবে, ফার্স্ট কাজ সাজিয়ে নাও। প্রথমে আছে দেখো সবচেয়ে ছোট সংখ্যা 3, এভাবে টিক মেরে দেবে যাতে ভুল না হয়। 7 হয়ে গেল, তারপর 4 আছে, তারপর হচ্ছে দেখো 7 আছে, 7 এখানে একটা আছে, এখানে একটা আছে, তাহলে পরপর দুটো 7 আছে। তারপর দেখো 8 আছে, দুটো 8 পরপর লিখবো। তারপর 9 আছে, 11 আছে, 12 আছে। তাহলে আমাদের কটা হলো, 1 2 3 4 5 6 7 8 9টা, এখানে 9টা ছিল। এবার যখন 9টা সংখ্যা দেবে, যদি তোমরা শর্ট টেক্সট করতে চাও, যদি 1 নম্বরের ছোট প্রশ্ন আছে, শূন্যস্থান বা সত্য মিথ্যা বা অপশন দিয়ে দেয় ABCD, জাস্ট তোমাদের সেখানে দাগ নম্বর দিয়ে সঠিক আনসারটা লিখতে হবে। সেক্ষেত্রে তোমরা এই শর্ট টেক্সট ইউজ করবে। তাহলে 9টা যদি সংখ্যা থাকে, অবভিয়াসলি 9 হচ্ছে বিজোড় সংখ্যা। তাহলে বিজোড় সংখ্যা যদি থাকে, তাহলে এদিক থেকে 9 মানে কি, তার আগে একটা বাদ দিয়ে দাও, 8, 8 এর অর্ধেক 4, তাহলে এদিক থেকে 4টে বাদ দাও, মানে এদিক থেকে প্রথম, এদিকে শেষ, এটা একটা বাদ দাও, এটা একটা বাদ দাও, এটা একটা বাদ দাও। মিডিলে যে পড়ে থাকবে, এই যে 8 পড়ে রইলো, এটাই হচ্ছে নির্ণেয় মধ্যমা। নির্ণেয় মধ্যমা হচ্ছে 8। এটা হচ্ছে আমাদের শর্ট টিক্স। এবার এই যে এটাই আনসার হয়ে গেল এত সহজে। কিন্তু এটা যদি তোমরা সূত্র প্রয়োগ করে করতে চাও, তাহলে কি হবে, তাহলে এখানে যেহেতু 9 জন আছে, তাই n এর মান হচ্ছে 9। তাহলে মধ্যমা কি হবে, সূত্র হচ্ছে n+1/2 এততম পদ। এটা হচ্ছে মধ্যমা। মধ্যমা হচ্ছে n+1/2 তম পদ। এখানে n এর মান হচ্ছে 9, তাহলে n এর জায়গায় 9 বসিয়ে দাও। 9 বসিয়ে দিলে +1/2 এততম পদ। তাহলে 9 আর 1 10, 10কে 2 দিয়ে কাটাকুটি করলে 5, 5তম পদ। এবার 5তম পদ কি আছে দেখো, এটা 1 নম্বর পদ, এটা 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, সেই 8ই তোমার আনসার বেরোবে। ঠিক আছে, তাহলে যদি 2 নম্বরের ছোট প্রশ্ন আসে, মধ্যমা নির্ণয় করো, এরকম একটা প্রশ্ন দিয়ে বলে, তাহলে তোমরা এইভাবে করবে এই সূত্র দিয়ে। আর যদি ছোট প্রশ্ন একদম 1 নম্বরের শর্ট কোশ্চেন আসে, তাহলে এরকম শর্ট টেক্সট ইউজ করে দেবে, তাহলে অঙ্ক হয়ে যাবে। এবার চলো আমরা জোড় সংখ্যা দেখি। জোড় বা যুগ্ম সংখ্যা থাকলে মধ্যমা কিভাবে নির্ণয় করতে হবে, এটা শর্ট টেক্সট আছে। দেখো, আমরা একটা উদাহরণ নিয়ে নিই। ধরো 7, 9, 5, 11, 12, 15, 13, 14। কটা হয়েছে দেখো, 1 2 3 4 5 6 7 8টা। 8 কি, 8 হচ্ছে এখানে টোটাল। তার মানে n এর মান হচ্ছে, আমরা শর্টে এমনি লিখে রাখি, n এর মান হচ্ছে 8। 8 হচ্ছে কি সংখ্যা, 8 হচ্ছে যুগ্ম সংখ্যা। যুগ্ম সংখ্যা, তাহলে যুগ্ম বা জোড় সংখ্যা। 8 হচ্ছে যুগ্ম বা জোড় সংখ্যা। আমি প্রথমে তোমাদের শর্ট টিক্স দেখাবো। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের সবসময় ছোট থেকে বড় সাজানো। ছোট থেকে বড় সাজিয়ে নিতে হবে, ছোট থেকে বড় সাজাতে হবে ফার্স্ট। তাহলে সাজাও। প্রথমে কি আছে দেখো, ছোট সংখ্যা সবচেয়ে 5 আছে, তাহলে 5 লিখলাম। তারপরে আছে দেখো 7 আছে, 7 লিখলাম। তারপরে আছে দেখো 9, 9 লিখলাম। তারপরে দেখো 11 আছে, 11 লিখলাম। তারপরে আছে 12, টিক মেরে দেবে, নাহলে সব ঘেঁটে ঘ হয়ে যাবে। নেক্সট হচ্ছে 13 আছে, 13 লিখে দিলাম। তারপরে 14 আছে, 14 লিখলাম। তারপরে 15। তাহলে এখানে আছে 1 2 3 4 5 6 7 8, এখানে হচ্ছে 1 2 3 4 5 6 7 8।
তাহলে এরকম যদি জোড় বা যুগ্ম সংখ্যা থাকে তাহলে আমাদের কি করতে হবে, তাহলে আমাদের যখন শর্ট টেক্সট করবো তখন আমরা ঠিক সেম ভাবে এদিক থেকে একটা বাদ দেবো, শেষ থেকে একটা বাদ দেবো, শুরুর দিক থেকে একটা বাদ দেবো, শেষ থেকে একটা বাদ দেবো, শুরুর দিক থেকে একটা বাদ দেবো, শেষ থেকে একটা বাদ দেবো। আবার যদি এটাও বাদ দিই তাহলে কিছুই পড়ে থাকে না, তাহলে মধ্যমা হবে না। তাহলে শেষে যে দুটো সংখ্যা পড়ে থাকবে এই জায়গায় এসে আমাদের থেমে যেতে হবে। এই দুটো সংখ্যাকে আমরা দেখো বক্স করে দিচ্ছি, একটা 11 আর একটা 12। এবার এই জায়গাটা এসে মধ্যমা কিভাবে নির্ণয় করতে হবে, এখানে মধ্যমা হবে একদম সিম্পল ব্যাপার। এই জায়গাটায় সব সময় দুটো সংখ্যা আসবে যখন জোড় বা যুগ্ম সংখ্যা থাকবে। তাহলে এই দুটো সংখ্যা কি করতে হবে, এই দুটো সংখ্যাকে তোমাকে যোগ করতে হবে, করে 2 দিয়ে ভাগ করতে হবে। মানে অ্যাকচুয়ালি গড় নির্ণয় করছি, দুটো সংখ্যার গড় বার করার নিয়মই হচ্ছে তাকে দুটোকে যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করা। এটা সব সময় মধ্যমা নির্ণয়ের যদি যুগ্ম বা জোড় সংখ্যা থাকে তাহলে এই নিয়মে তোমরা করবে। তাহলে 11 আর 12 পড়ে রয়েছে, সেই 11 আর 12 এই দুটো সংখ্যা যোগ করা হবে বাই 2। এই বাই 2 সবসময় হবে, যেহেতু দুজন সংখ্যা তাই 2 দিয়ে ভাগ, এটা গড় নির্ণয়ের নিয়ম। চলো এবার 11 আর 12 যোগ করে দাও, 11 12 যোগ করলে হয় 23, তাকে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 23 কে 2 দিয়ে ভাগ করলে 11.5 হয়। ঠিক আছে, এই ভাগটা এই যে 2 দিয়ে ভাগ, এটাই অনেকের কাছে বিশাল একটা কঠিন মনে হয়, ওই জায়গাটা এসে অনেকে আটকে যায়, যারা অঙ্কে খুবই দুর্বল। তাহলে এখানটা কি করবে, কিন্তু সবসময় মাথায় রাখো 11 আর 12, তাহলে এও 11, 12 থেকে 1 কমিয়ে দাও, সেও 11 ধরো, তাহলে দুটো 11 দুজনকে ভাগ করলে 11 করেই পায়। এবার এখানে 12 ছিল, তার মানে 1 বেশি ছিল, তাহলে মনে করো 1 টাকা, 1 টাকাকে দুজনের মধ্যে ভাগ করে দিলে 50 পয়সা করে পাবে, তাহলে অবভিয়াসলি 11.5 হবে, মানে 11.5 টাকা হলো। তাহলে এইভাবে আমরা শর্টকাট নিয়মে মধ্যমা নির্ণয় করতে পারি যখন যুগ্ম বা জোড় সংখ্যা আমাদের তথ্যে দেওয়া থাকবে, মানে যে কটা সংখ্যা দেওয়া থাকবে সেটা যদি জোড় সংখ্যা হয়। প্রত্যেকটা অঙ্ক এই সেম ভাবে হবে। এবার এই যে অঙ্কটা, এই অঙ্কটাই বা এই ধরনের যুগ্ম বা জোড় সংখ্যা দেওয়া আছে, এটা যদি আমরা সূত্র দিয়ে করি তাহলে সেই সূত্র দিয়ে কিভাবে হবে চলো দেখি। চলো সূত্রটা লেখার আগে বা দেখানোর আগে তোমাদের আমি অঙ্কটাকে একটু পড়ি, সূত্রের সাহায্যে কিভাবে করতে হবে। আমাদের দেখো টার্গেট হচ্ছে আমাদের এই 11 নম্বর পদে যেতে হবে আর 12 নম্বর পদে যেতে হবে। তাহলে এই 11 নম্বর পদ কোন পদে আছে দেখো, এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ, আর এটা হচ্ছে পঞ্চম। তাহলে আমাদের এখানে এন এর মান কত, দেখো এন এর মান হচ্ছে 8, মানে মোট 8টা সংখ্যা এখানে আমাদের দেওয়া আছে। যে কটা সংখ্যা দেওয়া থাকবে সেটাই এন এর মান। তাহলে 8 থাকতে পারে, 10 থাকতে পারে, 12 থাকতে পারে, 14 16 20 যে কোনো যুগ্ম সংখ্যা থাকতে পারে, যা থাকবে সেটাই এন এর মান হবে। এবার সূত্র দিয়ে যদি আমরা মধ্যমা করি তাহলে দেখো মধ্যমা বার করার নিয়ম হচ্ছে একদম সিম্পল, যে এই যে 8 এর অর্ধেক হচ্ছে 4। তোমরা লক্ষ্য করো এই যে 11 এ অ্যাকচুয়ালি 4 নম্বর পজিশনে বসে আছে, 4th পজিশনে, আর এ হচ্ছে 5th পজিশনে বসে আছে। তাহলে এই 4 নম্বর পদ বা 4 নম্বর পজিশনে যেতে গেলে আমাকে কি করতে হবে, আমাকে করতে হবে এই 8কে 2 দিয়ে ভাগ করতে হবে, 8কে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 8/2 মানে হচ্ছে 4, তাহলে এততম পদ হবে, মানে 8/2 মানে 4তম পদ হবে। প্লাস সূত্রটা হচ্ছে এরকম, যোগ করতে হবে, কারণ এই যে দুজনের যোগ করে 2 দিয়ে ভাগ করেছিলাম। তাহলে এরপরে হচ্ছে 5 নম্বর পদ, 5 নম্বর বা 5th পদ, এই যে 12, এখানে যেতে গেলে আমাকে কি করতে হবে, এই 8/2 এটা মানে হচ্ছে 4তম পদ, তাহলে এর পরের পদই হচ্ছে 5 নম্বর পদ, তাহলে 8/2 এর সঙ্গে জাস্ট 1 যোগ করে দেবে, এই যে 8/2 + 1 এততম পদ। এই দুটো পদ লেখার পর তোমরা একে পুরোটাকে 2 দিয়ে ভাগ করে দেবে, বাই করে দিলাম 2। তাহলে এই 2 দিয়ে 8 কাটলে 4, তাহলে প্রথমটা হচ্ছে 4তম পদ, আর দ্বিতীয়টা হচ্ছে এটা কাটলে 4, 4 + 1 মানে 5তম পদ বাই 2। তাহলে লক্ষ্য করো সূত্র যদি 2 নম্বরের অঙ্ক আছে তাহলে এই সূত্র ব্যবহার করবে। তাহলে 4তম পদ কে আছে, এই যে লক্ষ্য করো 1 2 3 4, 4তম পদ হচ্ছে সংখ্যাটা, আসল সংখ্যাটা হচ্ছে 11, প্লাস 5তম পদ হচ্ছে 12, তাহলে আমাদের বাই 2 আমাদের সেই শর্ট টিক্সই চলে গেল। তাহলে 11 + 12 একে 2 দিয়ে ভাগ হবে, এটা মানে হচ্ছে 23 কে 2 দিয়ে ভাগ মানে 11.5, 11.5 আনসার। তাহলে এটা সূত্র, সেই সূত্রটার মানে সূত্রটা আমরা দেখাবো আরো একটা অঙ্কে, বাট এই যে অঙ্কটা শর্ট টিক্সে করলাম এটা যদি আমরা সূত্র দিয়ে করি তাহলে এরকম হবে। এবার এই যে লিখলাম এর যে সূত্র আকারের রূপটা, চলো সেটা আমরা একটু দেখে নিই। দেখো আমি প্রথমেই বলেছি মধ্যমা দুটো সূত্র, একটা হচ্ছে যদি দুটো মানে ছোট প্রশ্ন বার করা দুটো সূত্র, একটা যদি বিজোড় বা অযুগ্ম হয় আগে আলোচনা করেছি, সেক্ষেত্রে মধ্যমা নির্ণয় করার নিয়ম হচ্ছে n + 1/2তম পদের মান। আর যদি যেটা একটু আগে আমরা বললাম জোড় বা যুগ্ম সংখ্যা থাকে, মানে n, এই সংখ্যাটা যদি জোড় বা যুগ্ম হয়, n মানে হচ্ছে যে কটা সংখ্যা প্রশ্নে দেয়া থাকবে সেই সংখ্যাগুলোর মান যদি জোড় বা যুগ্ম হয়, মানে 6টা 8টা 10টা 12টা হয়, তাহলে সেটাই হবে n এর মান। সেক্ষেত্রে সূত্রটা দেখো, এই যে যেটা এইমাত্র আমি অঙ্কটা করলাম এই সূত্র অনুসারে হয়েছে, মানে n/2তম পদের মান প্লাস n/2 + 1, n/2তম এটা হচ্ছে n হচ্ছে ধরো 8, তাহলে 2 দিয়ে ভাগ করলে 4, 4তম পদের মান, প্লাস এটাও 4 + 1 মানে 5তম পদের মান, মানে পরপর দুটো পদের মানের যোগফল করে তাকে 2 দিয়ে ভাগ করতে হবে, এটাই হচ্ছে সূত্র। তাহলে তোমাদের মনে রাখার সুবিধার্থে বলছি, ধরো n এর মান 10 হয়েছে, তাহলে 10 মানে কি, তাহলে আমরা যেতে হবে 10 এর অর্ধেক মানে 5তম পদ, তাই সবসময় n/2 হবে, আর পরেরটা হবে n/2 + 1, n এর সঙ্গে প্লাস নয়, n/2 তার সাথে 1 এর যোগ হবে, তাই পরপর দুটো পদ পেয়ে যাবো, সেই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করলেই আমরা এই ধরনের অঙ্ক করে ফেলতে পারবো। চলো আরেকটা দেখি উদাহরণ।
দেখো একটা উদাহরণ দেওয়া হচ্ছে 20,22,15,16,19,20। এখানে মোট সংখ্যা আছে দেখো 1 2 3 4 5 6টা। ছটা হচ্ছে যুগ্ম বা জোড় সংখ্যা। তাহলে প্রথম কাজ হচ্ছে সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। তাহলে আমরা সাজিয়ে নিচ্ছি 15, 16, 19, 20, দুটো 20 আছে, 22। এবার এখানে যেহেতু 6টা সংখ্যা আছে তাহলে n এর মান হবে 6। ঠিক আছে, এটা আমরা সূত্র দিয়ে দেখাচ্ছি। এটা যদি শর্ট টেক্সটে করতে চাও তাহলে এই যে বক্স করে রেখেছি দেখো 19 আর 20, এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করলেই হয়ে যাবে অঙ্ক। আর সূত্র দিয়ে করলে এইভাবে করতে হবে। তাহলে এখানে পদ সংখ্যা বা n এর মান হচ্ছে 6, যেটা যুগ্ম সংখ্যা, এভাবে লিখে দেবে। তাহলে নির্ণয় মধ্যমা হচ্ছে n/2 তম পদের মান। n মানে হচ্ছে যে 6, মানে একেবারে লিখে দিয়েছি 6/2 তম পদের মান প্লাস 6/2 প্লাস 1 তম পদের মান। তাহলে 6/2 মানে হচ্ছে 3 তম পদের মান প্লাস হচ্ছে 4 তম পদের মান, পুরোটার বাই 2। তাহলে 3 তম পদ হচ্ছে এখানে কি আছে, 3 তম পদ হচ্ছে লক্ষ্য করো 1 2 3। তাহলে 3 তম পদ হচ্ছে 19, তাহলে 19 লিখলাম, যোগ 4 তম পদ, 4 তম পদ হচ্ছে 20, 1 2 3 4, 4 তম পদেই 20, তাহলে 20টা লিখলাম বাই 2। তাহলে 19 আর 20 2 দিয়ে ভাগ করতে হবে, 19 আর 20 যোগ করলে 39 হয়, তাকে 2 দিয়ে ভাগ করলে 19.5 হয়। ব্যাস এটাই আনসার। এটা তোমরা সূত্র দিয়েও করতে পারো, চাইলে শর্ট টেক্সে করতে পারো। পরীক্ষায় যদি 1 নম্বরের শর্ট কোশ্চেন আসে তাহলে তোমরা শর্ট টেক্সে করে বেরিয়ে যাবে। যদি 2 নম্বরের প্রশ্ন হিসাবে এই প্রশ্ন আসে তাহলে তোমরা এরকম সূত্র দিয়ে করে দেখাবে। দেখো এবার অনুশীলনী 2 একটা শর্ট কোশ্চেন করি, খুবই সোজা, আশা করছি তোমরা সবই পারবে। তাও 2 একটা দেখাই। বসে দেখি 26.2, এটা হচ্ছে মধ্যমার চ্যাপ্টার। এখানেকার প্রথম আমি 1 নম্বর অঙ্কটা করছি। কতগুলো সংখ্যা দেওয়া ছিল, তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের ছোট থেকে বড় সাজিয়ে নেওয়া। তাহলে এখানে ছোট থেকে বড় সাজানো হয়েছে, মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই 52, 75, 92, 107, 113, 195, 210। বই থেকে তোমরা প্রশ্নটা দেখে নিও। এইভাবে ছোট থেকে বড় প্রথমে সাজাতে হবে। তাহলে এখানে পদ সংখ্যা কটা আছে, 1 2 3 4 5 6 7টা। তাহলে এখানে n এর মান হচ্ছে 7, তার মানে এটা অযুগ্ম। তাহলে আমরা যদি শর্ট টেক্সট ইউজ করি তাহলে অবভিয়াসলি 52, এদিকে 210 বাদ যাবে, 75 বাদ যাবে, এদিকে 195 বাদ যাবে, 92 বাদ যাবে, এদিকে 113 বাদ যাবে। মানে প্রথম থেকে একটা বাদ দেবে, শেষ থেকে একটা বাদ দেবে। তাহলে মিডিলে পড়ে থাকবে 107, এই যে বক্স করা আছে, এই 107ই হচ্ছে নির্ণেয় মধ্যমা। যদি শর্ট কোশ্চেন আসে এভাবে করে দিলে। আর যদি তোমরা একটু করে দেখাতে চাও তাহলে এইভাবে একটু লিখতে হবে যে এখানে সংখ্যাগুলির পদ সংখ্যা হচ্ছে n, n এর মান 7, 7 হচ্ছে অযুগ্ম। তাহলে যখন অযুগ্ম হয় তখন মধ্যমা নির্ণয় করার নিয়মই হচ্ছে n, এইরকম সূত্রটা কি, n + 1/2 এততম পদ, এটা হচ্ছে সূত্রের নিয়ম। এততম পদের মান, এটা হচ্ছে সূত্র। তো সেই সূত্রে আমরা ডিরেক্ট লিখে দিয়েছিলাম যে n এর মান হচ্ছে 7, এই যে 7 + 1/2, 7 আর 1 মানে 8, 8কে 2 দিয়ে ভাগ করলে 4, তাহলে 4 তম পদের মান। আমি আবার বলছি 4 আনসার নয়, 4 তম, মানে 4 নম্বর পজিশনে কোন সংখ্যাটি আছে সেটাই হবে নির্ণেয় মধ্যমা। তাহলে এখানে দেখো এটা 1 2 3 এই 4 তম পদ হচ্ছে 107। তাহলে 107 টাকা, প্রশ্নে টাকার কথা বলা ছিল তাই টাকা লিখে দেবে, এটাই আনসার। চলো একটা অযুগ্ম যুগ্ম অযুগ্ম একটা দেখলে, এবার যুগ্ম একটা উদাহরণ দেখি। প্রশ্নের 4 নম্বর, তোমাদের বইয়ের 4 নম্বর প্রশ্নটা এখানে সলভ করা হয়েছে। বাকি যে 2 আর 3 রয়েছে এটা তোমাদের হোমওয়ার্ক হিসাবে ছেড়ে দিলাম। এটা তোমরা নিজেরাই পারবে, একদম শিওর পারবে যারা একটু মন দিয়ে ভিডিওটা দেখবে। এবং 2 আর 3 যদি না পারো তাহলে আমাকে কমেন্টে জানিও। তো চলো, এটা অনেকগুলো সংখ্যা আছে, আমরা একটু ঠান্ডা মাথায় মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে নেব। দেখো 6 3 বার আছে, 7 হচ্ছে 5 বার আছে, 8 1 2 3 4 5 বার আছে, 9ও 5 বার আছে, 10 2 বার আছে, 11 2 বার আছে। একই সংখ্যা যদি একাধিক বার থাকে তাহলে আমরা কি করব, পরপর সেটা লিখবো। তাহলে সবগুলোকে লেখা হয়েছে। এখন এখানে মোট কটা সংখ্যা আছে আমরা এখান থেকে কাউন্ট করে নেব। দেখা গেল 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 2, তাহলে মোট 22টা সংখ্যা আছে। তাহলে এখানে পদ সংখ্যা কত, 22। 22 মানে হচ্ছে যুগ্ম সংখ্যা। তার মানে এখানে যে কটা পদ আছে সেটা হচ্ছে যুগ্ম সংখ্যায় আছে। তাহলে এটা যদি আমরা শর্ট টেক্সট ইউজ করি তাহলে এই যে দেখো বক্স করে রেখেছি, মানে 22টা আছে, মানে প্রথম দিক থেকে তোমাকে 10টা বাদ দিতে হবে আর শেষের দিক থেকে 10টা বাদ দিতে হবে। তাহলে এদিক থেকে 10টা, এদিক থেকে 10টা বাদ দিলে পড়ে থাকবে 20টা বাদ চলে যাবে, মাঝখানে পড়ে থাকবে 2 জন, এবং সেই 2 জনই হচ্ছে 8 পড়ে থাকবে। তাহলে দুটো 8 কে যোগ করে আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আনসার 8ই বেরোবে। কিন্তু আমরা এখানে যদি 2 নম্বরের শর্ট কোশ্চেন আসে তাহলে আমরা কিভাবে করব সেটা আমি দেখিয়েছি। দেখো একইভাবে এর আগেও করা হয়েছে। n যেহেতু যুগ্ম সংখ্যা আমরা সূত্রটা লিখবো, সূত্রটা হচ্ছে n/2, n মানে যেহেতু 22 তাই আমি একেবারে 22/2 লিখে দিয়েছি। 22/2 তম পদের মান প্লাস হচ্ছে 22/2 প্লাস 1, এটা সূত্র, এততম পদের মান। তাহলে এই পুরোটাকে বাই দিয়ে 2, তাহলে 22/2 মানে 11তম পদ। তাহলে 11তম পদ এখান থেকে তোমরা 11তম পর্যন্ত গুনবে, দেখবে 8ই আসবে, আর 12তম পদ হচ্ছে 8। তাহলে দুটোই হচ্ছে 8, 11তম পদের মানও 8 প্লাস 12তম পদের মানও 8, তাকে 2 দিয়ে ভাগ করবে। তাহলে 8 8 যোগ করলে 16, 16কে 2 দিয়ে ভাগ করলে 8ই আসে। দেখো, আর 2 আর 3 আমাদের হোমওয়ার্ক হিসাবে ছেড়ে দিলাম, এটা করো। চলো এবার আমরা বইয়ের 5 নম্বর প্রশ্নটা দেখব। এই 5 নম্বর প্রশ্নটা এটা 2 নম্বরের ছোট প্রশ্ন হিসাবে আসতে পারে, এছাড়াও এটা কখনো কখনো 4 নম্বরের অঙ্ক হিসাবেও দিয়ে দিতে পারে। ঠিক আছে, কখনোই 1 নম্বরের প্রশ্ন হিসাবে দেবে না। তো এটা আমরা যেহেতু 2 বা 4 নম্বরের প্রশ্ন হিসাবে আসবে, আমরা সূত্র প্রয়োগ করে করার চেষ্টা করব। এবং এই ধরনের অঙ্ক তোমাদের যদি দেয় তাহলে সেটা আমাদের কি করতে হবে, একটা এরকম ছক তৈরি করতে হবে, এরকম ছক তৈরি করে নিতে হবে। এবং
নতুন একটা জিনিস আমাদের এখানে শিখতে হবে, নতুন একটা বিষয়, সেটা হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা। এই ক্রমযৌগিক পরিসংখ্যা ব্যাপারটা এখানে জানতে হবে, সেটা এখানে তৈরি করতে হয়, ঘরটা একটা নতুন কলম বানাতে হয়। তো চলো আমরা আমাদের প্রশ্নে বলা আছে, দেখো 5 নম্বর প্রশ্নটা তোমরা বইটা সামনে খুলে রাখো। ওজন দেয়া আছে, ওজন কিগ্রাতে দেয়া আছে, আর ছাত্র সংখ্যা বলা আছে। এবং ছাত্র সংখ্যা, এই যে সংখ্যা যেটা থাকে নর্মালি, সেটা সবসময় তাকে আমরা পরিসংখ্যা বলি। ঠিক আছে, তাহলে এই মানগুলো আর এই মানগুলো আমাদের প্রশ্নে বলা আছে। আমাদের শুধু কাজ হচ্ছে এই ছকটা বানানো, মানে এই মানগুলো বার করে নেওয়া। এটা কি? এটা যে ক্রমযৌগিক পরিসংখ্যা। আসছি কিভাবে বার করতে হয়। তাহলে প্রথমে এগুলো দেওয়া আছে, এগুলোর মানে কি? এগুলোর মানে হচ্ছে 4জন ছাত্র আছে যাদের প্রত্যেকেরই ওজন হচ্ছে 43 কিলো করে। ঠিক সেম ভাবে 6জন ছাত্র আছে যাদের প্রত্যেকের ওজন হচ্ছে 44 কিলো করে, মানে এইভাবে দেওয়া আছে এই তথ্যটা। এখন ক্রমযৌগিক পরিসংখ্যা আসো। ক্রমযৌগিক পরিসংখ্যা গড় অঙ্ক বা মধ্যমা, এইসব চ্যাপ্টারে এর আগে এই ব্যাপারগুলো আছে। তো ক্রমযৌগিক পরিসংখ্যার মেন হচ্ছে 2 রকমের আমাদের বার করতে হয়। একটা হচ্ছে ক্ষুদ্রতর সূচক বলা হয়, আর একটা হচ্ছে বৃহত্তর সূচক। এটা কি আসলে? এটা আসলে যোগ করা, মানে পার্ট যোগ করে যাওয়া। আমরা ক্যালকুলেটারে যেভাবে যোগ করি, ধরো ক্যালকুলেটারে যদি আমরা 2 + 3 করি, তাহলে সাথে সাথে ক্যালকুলেটার বলে 5 হবে। তারপরে আবার 5 এর সঙ্গে যদি 4 যোগ করি, তাহলে ক্যালকুলেটার বলে দেয় 9 হবে, সঙ্গে সঙ্গে নাম্বারটা দেখিয়ে দেয়। তো সেরকম পার্ট যোগ করে নামা, মানে এই সংখ্যাগুলোকে একদম ঠান্ডাভাবে বোঝো, এই সংখ্যাগুলোকে আমরা যোগ করে করে, এটা এটা আমরা চাইলে এরকম এরকম একসাথে যোগ করতে পারি। এরকম যেমন বিল, একটা বড় লম্বা বিল, তার একটা হিসাব তোমাকে করতে দিয়েছে, তোমরা অনেক সময় মুখে যদি যোগ করো তখন এরকম ভাবে যোগ করি আমরা। সেটা ক্রমযৌগিক নয়। ক্রমযৌগিক মানে হচ্ছে এই টোটাল যোগটাকে এড়িয়ে গিয়ে আমরা এই টোটাল এরকম ভাবে যোগ করতে হয়তো অনেকটা কঠিন হয়, তো আমরা পার্ট যোগ করবো। পার্ট কি? প্রথমে কত আছে? 4 আছে, তাহলে 4 এর সঙ্গে তো কেউ যোগ করার নেই, তাই 4 থাকবে। পরেরটা হচ্ছে এই 4 আর এই 6, এই দুজন যোগ হবে, তাহলে 4 আর 6 যোগ করলে হবে 10। তাহলে লক্ষ্য করো, এই 4 আর এই 6, এই দুজনের যোগ হচ্ছে 10। এই যে উপর থেকে যোগ করে করে আমরা নিচে নামছি, এটা কি বলা হয়? ক্ষুদ্রতর সূচক। আর যদি নিচে থেকে উপরের দিকে উঠি যোগ করে করে, তাহলে হবে বৃহত্তর সূচক। তো বৃহত্তর সূচক, এই কনসেপ্টটা অ্যাকচুয়ালি লাগবে ওজাইব বলে যে তোমাদের চ্যাপ্টারটা আছে সেখানে লাগে। তো এখানে ক্ষুদ্রতর সূচকই হয়ে যাবে। তো লক্ষ্য করো, তাহলে আমরা কি করলাম? প্রথমে 4 ছিল, 4 আছে, তারপরে 6 এর সঙ্গে 4 যোগ করে যে দেখিয়ে দিয়েছি করা 10, তারপরে এই 10 আবার 8 এর সঙ্গে যোগ হবে, না 8 + 10 18, এই যে 18 হয়ে গেল, এই 18 আবার 14 এর সঙ্গে যোগ হবে, যোগ করে হচ্ছে 32, আবার এই 32 এই 12 এর সঙ্গে যোগ হবে, লক্ষ্য করো 44, আবার এই 44 10 এর সঙ্গে যোগ হবে 54, আবার এই 54 11 এর সাথে যোগ হবে, যোগ করলে 65, 65 আবার 5 এর সাথে যোগ হবে, টোটাল হলো 70। তাহলে এই সংখ্যাগুলো যদি তুমি যোগ করো দেখবে 70ই পাবে। তাহলে সেই একসাথে যোগটা না করে এরকম পাট করে যোগ করে গেলে আমরা যে যোগটা পাই, সেটা পরিসংখ্যার যে যোগ করি সেটাকে বলা হয় ক্রমযৌগিক পরিসংখ্যা, মানে ক্রমে ক্রমে করে যাওয়া, মানে পরপর করে যাওয়া। তাহলে এইভাবে ক্রমযৌগিক পরিসংখ্যা আমাদের বার করতে হবে। মধ্যমার অঙ্কে ক্রমযৌগিক পরিসংখ্যা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। এটা ছাড়া তোমার বড় অঙ্ক ভালো করে তোমাদের এই বিষয়টা ভালো করে তোমাদের শিখে রাখতে হবে। আশা করি বোঝা গেছে। এই যোগফলটা তোমরা এখানে প্রত্যেকটা পড়া আছে, তোমরা একটু দেখে নিও ভালো করে, তাহলে পরিষ্কার বুঝতে পারবে। চলো এবার এই যে মোট যে পরিসংখ্যা, এটা হচ্ছে টোটাল পরিসংখ্যা, মানে আমাদের এই যে ছাত্র সংখ্যা দেওয়া আছে, এই টোটাল ছাত্র সংখ্যা এখানে এই অঙ্কটার ক্ষেত্রে 70। তাহলে এই 70টা হচ্ছে এখানে n এর মান। আমরা যে ছোট প্রশ্নগুলো করছিলাম সেখানে সংখ্যা দেওয়া ছিল 6টা 7টা 8টা 9টা, সেগুলোই n এর মান হচ্ছিল। এখানে এই টোটাল যে পরিসংখ্যাটা দেওয়া থাকবে সেই পরিসংখ্যাটাই হবে n এর মান। তাহলে n এর মান হচ্ছে এখানে 70, এবং এই 70 মানটা হচ্ছে যুগ্ম সংখ্যা। 70 যুগ্ম, থেকে 2 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করলে ভাগ মিলে যায়, তাহলে এ হচ্ছে যুগ্ম। তাহলে এরপরে আমাদের কি করতে হবে? যদি যুগ্ম থাকে তাহলে আমাদের নিয়ম যেটা ছিল একটু আগে আমরা আলোচনা করেছি, যে যুগ্ম থাকলে একটা সূত্র আর অযুগ্ম থাকলে আরেক রকমের সূত্র। তাহলে এবার দেখো দেখো তাহলে n মানে হচ্ছে 70, তোমার প্রথম কাজ হচ্ছে n/2 বার করে নেওয়া। n/2 তোমাকে বার করতে হবে, n/2 প্রথম বার করতে হবে, কারণ n/2 যদি যুগ্ম হয় আমাদের দুটো জিনিস লাগে, একটা হচ্ছে n/2 আর একটা হচ্ছে n/2 + 1। তাহলে n/2 মানে কি? n এর মান 70, 70/2 মানে 35, তাহলে 35তম পদ বা পর্যবেক্ষণ আমরা বলি, সেটা 47। এই 47টা কিভাবে বার করছি আমাদেরকে বুঝতে হবে, ভালো করে বোঝো। এখানে n/2 এটার মান কত এসছে? এটার মান এসছে 35। তাহলে 35, এই যে মানটা তোমাকে এই এখানে তোমাকে এই ছকে যে ক্রমযৌগিক পরিসংখ্যা আমরা বার করছি সেই দিকে তাকালো। এখানে 35 সংখ্যাটা কোথায় আছে? 35 আছে দেখো 32-এর পরে আর 44-এর আগে। তাহলে এই যে 32-এর পরে আছে 35, তাহলে 32-এর সোজাসুজি যে আমাদের যে শ্রেণী বা এই যে ওজন যেটা দেওয়া আছে, 32-এর যদি এই n/2 এটার মান 32 পর্যন্ত হতো, তাহলে আমরা এই সোজাসুজি এই 46টাকে ভাবতাম। যেহেতু এই 35 সংখ্যাটা 32-এর পরে আছে, যার পরে থাকবে তার সোজাসুজি এই সংখ্যাটা নিতে হবে, এই শ্রেণীর ঘরের যে সংখ্যা সেই সংখ্যাটা নিতে হবে। আমি আবার বলছি, 35 সংখ্যাটা যেহেতু 32-এর থেকে বড় আর 44-এর থেকে ছোট, তাই 32-এর পরের সংখ্যা যেটা তার সোজাসুজি যে সংখ্যাটা থাকবে সেই ওজন শ্রেণীর ঘরে, এখানে ওজন বলে হেডিং আছে, এই শ্রেণীর ঘর থেকে এই সংখ্যাটা নিতে হবে। তাহলে 35তম যে পর্যবেক্ষণ বা পদ সেটা হচ্ছে এই 47। বোঝা গেল? এবার
আমাদের 35-এর পরে হচ্ছে n/2+1 মানে 35+1, এটা নিয়ম অনুসারে তাহলে 36তম পর্যবেক্ষণ। তাহলে খেয়াল করো 36তম পর্যবেক্ষণও 47ই হবে, কারণ 32-এর পরে লাস্ট আছে, 32-এর পরের সংখ্যা আছে 44, তাহলে এর মাঝখানেই আছে 35, এর মাঝখানেই আছে 46, তাহলে এই 44-এর সোজাসুজি ঘরে যে শ্রেণীতে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাই হবে আমাদের পর্যবেক্ষণ বা পদ। তাহলে এই দুটো সংখ্যার আমরা গড় নির্ণয় করব এবার। এই যে 47, এটাও 47। তাহলে নিয়ম হচ্ছে, তোমরা জানো যে নিয়মটা আমরা ওই এর আগে করেছি, n/2তম পদ বা পর্যবেক্ষণ প্লাস n/2+1তম পর্যবেক্ষণ, পুরোটার বাই 2। তাহলে n/2তম মানে হচ্ছে 47, আবার n/2+1তম হচ্ছে 47। তাহলে 47 যোগ 47 তাকে 2 দিয়ে ভাগ করলে 47ই হবে। দেখো আরেকটা উদাহরণ দিই, এটা তোমাদের বইয়ের প্রশ্নে নেই, বইয়ের যে প্রশ্নে দেখি সেখানে নেই, এটা আমি নিজে থেকে একটা বানিয়ে এই উদাহরণটা দিচ্ছি। এই উদাহরণটা দিচ্ছি এই কারণেই যে এখানে যে মোট পরিসংখ্যাটা বেরোবে, যেটা n এর মান, সেটা অ্যাকচুয়ালি অযুগ্ম বেরোবে। তো চলো আমরা দেখি। দেখো প্রথমে আছে চল, পরের ঘরে আছে পরিসংখ্যা। তো চলগুলো পর পর এরকম লিখে নেব, 0, এই 2, তারপর 4, তারপর 6, তারপর 8। আর পরিসংখ্যা আছে 3, 5, 7, 6, 4। আর এই নতুন একটা কলাম আমাদের করতে হয়, সেটার নাম হচ্ছে ক্রমযোগী পরিসংখ্যা। ব্র্যাকেটে লিখে দেবে ক্ষুদ্রতর সূচক, কারণ ক্রমযোগী পরিসংখ্যা দু রকম আছে, একটা ক্ষুদ্রতর, একটা বৃহত্তর। চলো এবার ক্রমযোগীটা বার করে নিই। প্রথমে 3 আছে, 3ই থাকবে। তারপর 3-এর সঙ্গে 5 যোগ হবে 8, 8-এর সঙ্গে 7 যোগ হবে 15, 15-এর সঙ্গে 6 যোগ হবে 21, 21-এর সঙ্গে 4 যোগ হবে 25। তাহলে এইটাই হচ্ছে n এর মান। কারণ এই সংখ্যাগুলো তুমি যদি যোগ করো 25ই পাবে। তাহলে n এর মান হচ্ছে 25, মানে অযুগ্ম সংখ্যা। এবার অযুগ্ম যদি হয় তখন নিয়ম হচ্ছে n+1/2, এটা বার করতে হয়। n+1/2 আগে আলোচনা করেছি। n+1/2 তম পর্যবেক্ষণ বা পদ, সেটাই হয় আমাদের আনসার। তাহলে এখানে n এর মান 25, তাহলে 25+1/2, তাহলে 25 আর 1 যোগ করলে 26, 26কে 2 দিয়ে ভাগ করলে 13, তাহলে 13তম পর্যবেক্ষণ কত হবে? এবার একটু আগে তোমাদের বললাম যে 13তম পর্যবেক্ষণ তোমরা বার করবে কিভাবে? 13 সংখ্যাটা এই ক্রমযোগী পরিসংখ্যার এই লাইনে তোমাকে দেখতে হবে 13 কার পরে আছে। দেখো 13 সংখ্যাটা প্রথমে 3 আছে, তারপর 8 আছে, তারপর 15। তাহলে 13 হচ্ছে 8-এর থেকে বড়, আবার 15 থেকে ছোট। তাহলে 8-এর থেকে যেহেতু বড়, তাহলে 8-এর পরে যে সংখ্যাটা আছে সেই সোজাসুজি তোমাকে এই চল বা শ্রেণী থেকে এই সংখ্যাটা নিতে হবে। এটাই হবে আমাদের পর্যবেক্ষণ। আমি আবার বলছি, যেহেতু 13 8-এর থেকে বড়, আবার 15 থেকে ছোট, তাই 8-এর থেকে বড় বলে 8-এর পরের সংখ্যার সোজাসুজি ঘরের যে চল বা এটা শ্রেণীও আমরা বলি, এই সংখ্যাটা নিতে হবে। তাহলে 13তম পর্যবেক্ষণ হবে 4। লক্ষ্য করো, তাহলে নির্ণয় মধ্যমা হবে n+1/2 তম পর্যবেক্ষণ। এটা 8তম পর্যবেক্ষণ মানেই হচ্ছে 4, এই 4 আনসার। ধরো তোমরা এখানটা একটু বুঝাই, যে ধরো এই n এর মান সাপোজ 13তম পর্যবেক্ষণ না বেরিয়ে 16তম বেরোলো, তাহলে 16 মানে কি? 16 হচ্ছে 15 থেকে বড়, তাহলে 15 থেকে বড় আবার 21 থেকে ছোট। তাহলে 15 থেকে বড় হলে তখন তোমার এই 21-এর সোজাসুজি পর্যবেক্ষণটা নিতে হবে, মানে এই পর্যবেক্ষণ তখন হবে কত? এই 6 হবে। ঠিক আছে, এইভাবেই হয়। চলো তাহলে এই পর্যন্ত তোমাদের 1 নম্বর আর 2 নম্বরের যে প্রশ্নগুলো আছে মধ্যমা সংক্রান্ত, বসে দেখি 26.2 আমি সবই করে দিলাম। আশা করছি এই ভিডিওটা দেখার পর তোমরা 1 এবং 2 নম্বরের ছোট প্রশ্নগুলো করতে পারবে। বড় প্রশ্নের জন্য আমি পার্ট 2 ভিডিও নিয়ে আসবো। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করো, লাইক করো, কোনো সমস্যা থাকলে কমেন্ট করো, আর অবভিয়াসলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ভবিষ্যতে আরও নানান ধরনের ভিডিও আমি দেবো। ধন্যবাদ।